হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন মানে ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন এই চ্যাপ্টারের উপরে ক্লাস নেব। তোমাদের সাথে অনেক দিন আগে আমার দেখা হয়েছিল, যখন প্রথম এই ক্লাসগুলো শুরু হয়েছিল তখন আমি চ্যাপ্টার 2 পড়িয়েছিলাম। তো ইতিমধ্যে হয়তো চ্যাপ্টার 3ও তোমাদের শেষ হয়ে গেছে, তো ওই জন্যই আমি আজকেও চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন নিয়ে আলোচনা করছি। দেখো, অভিব্যক্তি বলতে কি বোঝায়? মানে অভিব্যক্তির অপর নাম আমরা বলি অভিব্যক্তি মানে বিবর্তন। বিবর্তন মানে যে একটা ধারাবাহিক ধীর গতিতে যে পরিবর্তনগুলো আসে জীবদেহে, যার জন্য নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয় এবং পুরনো নতুন বিভিন্ন প্রকার এই প্রজাতির যে উপস্থিতি, তার জন্যই এই পৃথিবীতে জীববৈচিত্র্য রয়েছে। তো বুঝতেই পারছো, অভিব্যক্তি খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এই পৃথিবীতে জীববৈচিত্র্য আনার জন্য, এবং জীববৈচিত্র্য না থাকলে আমরা কিন্তু বাঁচতে পারতাম না। কারণ আমাদের নানান রকম জিনিসের জন্য নানান রকমের প্রাণী উদ্ভিদ প্রয়োজন পড়ে। তো এই যে ধীরে ধীরে এককোষী উদ্ভিদ তৈরি প্রাণী তৈরি হলো, জীব তৈরি হলো, তার থেকে আস্তে আস্তে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট হলো, তার থেকে ধীরে ধীরে এই আমরা মানুষ মডার্ন ম্যান তৈরি হতে আজ আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। এবং এই যে ধারাবাহিক পরিব্যক্তি বা বিবর্তন, ঠিক আছে? তাহলে দেখো, প্রজাতি কি না, অভিব্যক্তির পথে নতুন জীব প্রজাতির আবির্ভাব ঘটে। প্রজাতি হলো সেই এককগুলির সমষ্টি যারা একই রকমের। যেমন ধরো, তুমি একজন একক, কারণ তোমার যে জিনগত বৈশিষ্ট্য তার সাথে যতই মিল থাকুক না কেন, তোমার বাবা কিন্তু ডিফারেন্ট তোমার থেকে। তাই তুমি একজন ইন্ডিভিজুয়াল, একজন একক। সেরকমভাবে তোমার বাবা একজন একক, তোমার মা একজন একক, আমি একজন একক, কিন্তু আমাদের মধ্যে একটা মিলও আছে। তাই আমরা একটা প্রজাতি, মনুষ্য প্রজাতি। কি কি মিল? আমাদের দুটো চোখ, নাক, কান, হাত দিয়ে লিখি আমরা, দুটো পা দিয়ে হাঁটি, সামনে তাকাই, আমাদের উন্নত মস্তিষ্ক একই রকম। আর আমাদের মধ্যে নিজেদের মধ্যে প্রজনন ঘটতে পারে, প্রজাতির মধ্যে নিজেদের মধ্যে প্রজনন ঘটতে পারে। দুটো ভিন্ন প্রজাতির মধ্যে প্রজনন নাও ঘটতে পারে, বা যদি ঘটেও সেখানে কিন্তু পরবর্তী প্রজন্মগুলি কিন্তু জনন ক্ষমতা থাকে না। তো প্রজাতি খুব গুরুত্বপূর্ণ একটা একক, এবং অভিব্যক্তিতে এই বিভিন্ন প্রজাতি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? হার্বার্ট স্পেন্সার 1852 সালে তিনি প্রথম ইভলিউশন, দেখো আমি বলেছি অভিব্যক্তি মানে ইভলিউশন। এই ইভলিউশন তোমরা অনেক সময় অনেককে দিয়ে দেয় যে অভিব্যক্তি কথাটি কে প্রণয়ন বা বলেছিলেন বা লিখেছিলেন। এই কথাটা ভুল। অভিব্যক্তি কথাটি কিন্তু বলেননি, উনি বলেছিলেন ইভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেন। এই কথাটি এসছে কোত্থেকে না, ইভলভিয়ার মানে আনফোল্ড, উন্মোচিত হওয়া। তো এই ধীরে ধীরে আমরা উন্মোচিত হয়েছি, আমরা জটিল থেকে জটিলতর জীব উৎপন্ন হয়েছি। তাই এই ইভলিউশন কথাটি উনি প্রথম ব্যবহার করেন। এরপর আমরা দেখছি আলেকজান্ডার ওপারিন 1924 সালে উনি দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ এই বইটিতে, এই ম্যাগাজিনে, এবং জেবিএস হ্যালডেন 1929 সালে র্যাশনালিস্ট অ্যানুয়াল অরিজিন অফ লাইফ এই বইটিতে ওনারা মানে ম্যাগাজিনগুলোতে ওনারা বিজ্ঞান জগতের ম্যাগাজিনগুলোতে ওনারা কিছু কিভাবে প্রাণ এলো পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির পর কিভাবে আস্তে আস্তে উন্নত হলো, সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়া শুরু করলেন। তো এটা হলো একটা ব্রিফ হিস্ট্রি যে কিভাবে আমরা মানুষ তো তার আগে তৈরি হয়ে গেছে, কিন্তু মানুষ নিজের সৃষ্টির সম্বন্ধে, জীবের সৃষ্টি, প্রাণের সৃষ্টির সম্বন্ধে যখন সচেতন হয়ে উঠলেন, তখন এই জিনিসগুলো ঘটলো। এইবারে প্রাণের সৃষ্টির যে ধাপগুলো দেখো, আমি বলছি প্রথমেই ছিল পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। তোমরা একটা কথা শুনেছো, ভূগোলে শুনেছো, দ্য বিগ ব্যাং থিওরি শুনেছো নিশ্চয়ই, যে সূর্যের সাথে কোনো একটি নক্ষত্রের পাশাপাশি যাওয়ার সময় একটা ক্ল্যাশ হয়,
এবং সেই ধাক্কায় পৃথিবীর কিছু খণ্ড, সূর্যের কিছু খণ্ড সেখান থেকে বেরিয়ে সূর্যের তার দিকে প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। এই যে খণ্ডগুলো সূর্যের, তারাও একেবারে আগুনের গোলা, সূর্যের চারদিকে ঘুরছে এবং সেগুলো বিভিন্ন জায়গায় ঘুরছে। এই যখন এই খণ্ডগুলো সূর্য থেকে সরে এসেছে, তারা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং তার মধ্যে যেটি তৃতীয় নম্বরে ছিল সেটি হলো পৃথিবী, আর্থ। এর বাইরের দিকটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর বাইরের স্তরটা ঠান্ডা, এখনও কিন্তু পৃথিবীর ভেতরটা উত্তপ্ত, তোমরা জানো প্রচণ্ড গরম, সেখানে ধাতু জিনিসপত্রগুলো সব গলন্ত অবস্থায় রয়েছে, তাই তো? তো বাইরেটা ঠান্ডা হচ্ছে এবং সেখানে নানান রকমের খনিজ পদার্থ, বিভিন্ন গ্যাস সেখানে পাওয়া যাচ্ছে, যেমন কিন্তু অক্সিজেন পাওয়া যাচ্ছে না, মুক্ত ফ্রি অক্সিজেন তখন নেই। তাই অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচবো না, তাই ফট করে ওখানে আমরা তৈরি হয়ে যাইনি। তো প্রথমে আমাদের এখানে কি ছিল না, বিজারণ একটা, মানে তোমার রিডিউসিং অ্যাটমসফিয়ার একটা পরিবেশ ছিল, বিজারিত একটা পরিবেশ, মানে হাইড্রোজেন ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, দেখো কিছু হাইড্রোকার্বন, অ্যাসিটিলিন, ইথিলিন, এইগুলো ছিল। এইবারে এই রাসায়নিক পদার্থগুলো আছে, আবার জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, মুক্ত অবস্থায় অক্সিজেন নেই, যৌগের মধ্যে জল আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, মানে যৌগিক রূপে অক্সিজেন রয়েছে, তোমার মুক্ত রূপে অক্সিজেন কিন্তু তখন ছিল না। তখন কি হলো, এই কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো, কার্বন ডাইঅক্সাইড তো বায়ুমণ্ডলে ঘুরছে, জলটা মাটিতে পড়ছে, গরম উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়ে ওপরে গিয়ে ঠান্ডা হচ্ছে, বৃষ্টি দিচ্ছে, আবার ওপরে উঠছে, নামছে, এইভাবে পৃথিবীকে ঠান্ডা করছে, পৃথিবীর ওপরের স্তরটা ঠান্ডা হচ্ছে। এই পৃথিবীর ওপরের স্তর যখন ঠান্ডা হলো, তার নানান রকম ভূমিরূপ দেখা গেল, সেখানে কিছু জায়গায় জল জমে গেল। এই অবস্থায় জলটা তখন কি পৃথিবীর কিন্তু অত ঠান্ডাও নয় যে জল একেবারে ঠান্ডা কনকনে হয়ে যাবে, গরম জল, বুঝেছো? এই গরম জল, ওইদিকে বজ্রপাত হচ্ছে, হ্যাঁ, ঝড় বৃষ্টিতে যেমন বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকাচ্ছে, আবার পরিবেশে কিছু গ্যাস আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, হ্যাঁ, এই গ্যাসগুলো রয়েছে। এই গ্যাসগুলো তখন ওই উত্তপ্ত পরিবেশের মধ্যে অনেক সময় জুড়ে যাচ্ছে, বিক্রিয়া ঘটে জুড়ে গেল এবং জুড়ে গিয়ে কিছু সরল পদার্থ তৈরি করলো, যেটাকে আমরা বলছি যে কেমোজেনি ঘটলো, মানে কেমিক্যাল বন্ডিং ঘটলো। এবং সেইখানে কি কি জিনিস তৈরি হচ্ছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড যেমন পিউরিন, পিরিমিডিন, এইগুলো তৈরি হচ্ছে। এবার সেই জিনিসগুলো কোথায় না, ওই যে বললাম উত্তপ্ত জল, ওই উত্তপ্ত জলে ভাসছে। ঠিক যেমন তোমায় মা স্যুপ বানিয়ে দেয়, যখন স্যুপটা গরম থাকে আর তার মধ্যে তোমার বেবিকর্ন, চিকেন স্ট্রিপ, এইগুলো ভাসে, ঠিক সেরকম ওই উত্তপ্ত জলের মধ্যে তোমার, ওই উত্তপ্ত জলে তোমার বিভিন্ন অ্যামোনিয়া বা তোমার মিথেন ইত্যাদি, ওগুলো গ্লুকোজ বানিয়ে এগুলো জলের মধ্যে ভাসবে। তাই এই অবস্থাটাকে বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ, তরল লঘু উত্তপ্ত লঘু স্যুপ, ঠিক আছে? তো এই হট ডাইলিউট স্যুপ তৈরি হলো। এই হট ডাইলিউট স্যুপ, এই আইডিয়াটা দিয়েছিলেন বিজ্ঞানী হ্যালডেন। এই যে নাম বলেছে এখানে, জেবিএস হ্যালডেন, হার্বার্ট এখানে এই কোথায় দিয়েছি, এখানে কোথাও নামটা হ্যালডেন, এই যে জেবিএস হ্যালডেন। এই হ্যালডেন ইনি হট ডাইলিউট স্যুপ, উনি প্রথম এই কথাটি, উনি প্রবক্তা এই কথাটির। এই হট ডাইলিউট স্যুপের পরে কি হলো না, বায়োজেনি হলো। বায়োজেনি বলতে কি না, এখনো অবধি কিন্তু রাসায়নিক পদার্থ তৈরি হয়ে আছে, এই রাসায়নিক পদার্থগুলো থেকে এবার পরবর্তীকালে তোমার প্রাণ আসতে থাকবে। কিভাবে আসছে সেটা এবার আমি তোমাদের বোঝাবো। যেমন দেখো, প্রথমে কি তৈরি হচ্ছে, বিজ্ঞানীরা বলছে প্রথমে কোয়াসারভেট তৈরি হচ্ছে। রাশিয়ান বিজ্ঞানী ওপারিন, উনি বলেন, এই যে ওপারিন, আলেকজান্ডার ওপারিন, উনি বলেন যে প্রথমে কোয়াসারভেট তৈরি হয়।
সেই জিনিসটা কি না, বলছে সেই জিনিসটা একটা কোলয়েড। কিসের কোলয়েড না, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের শর্করা, বিভিন্ন ধরনের প্রোটিন একটা যুক্ত হয়ে একটা একগুচ্ছ গুচ্ছ 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 হয়ে ঘুরে বেড়াচ্ছে। এইগুলোকে উনি বলেন কোয়াসারভেট। এই কোয়াসারভেটগুলোর মধ্যে নিউক্লিক অ্যাসিডও থাকছে। উনি যখন এই কনসেপ্টটা দিচ্ছেন যে একটা প্রোটিন স্তরের মধ্যে ধরো তোমার কিছু শর্করা, প্রায় প্রোটিন আর ফ্যাট, মূলত এইগুলো তো থাকছেই, এরকম একটা গোল গোল বলের মতো তৈরি হচ্ছে। সেই সময় আমেরিকায় বসে সিডনি ফক্স, উনি অন্য মানে একই সময়কারী লোক, উনি একটা কাছাকাছি মত তৈরি করলেন, বললেন যে মাইক্রোস্ফিয়ার তৈরি হচ্ছে। উনি মাইক্রোস্ফিয়ার তৈরি করে দেখালেনও। কি করলেন উনি, মাইক্রোস্ফিয়ার যেটা তৈরি করলেন, সেই মাইক্রোস্ফিয়ারের দ্বিলিপিড পর্দা, একটা পর্দা বেষ্টিত, দ্বিপর্দা বেষ্টিত একটা বস্তু পেলেন। এবং তার মধ্যে উনি দেখলেন যে ওই মানে বস্তুটির মধ্যে শর্করা, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ইত্যাদি রয়েছে বটে। এবং উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা মাইন্ড করে মনে রাখবে, সেটা হলো উনি বললেন এটি স্বপ্রজননশীল, মানে এটার মধ্যে থেকে পরবর্তী প্রজন্ম তৈরি, মানে পরবর্তী তুমি মাইক্রোস্ফিয়ার পেতে পাচ্ছ, এই কথাটা উনি বললেন। তো এই হলো গিয়ে কোয়াসারভেট। আর একই সময়েরই মানে একটু এদিক ওদিক দুটো মডেল তখন বিজ্ঞানীরা দিয়েছিলেন, যেটা একটা হলো কোয়াসারভেট মডেল আর একটা হলো মাইক্রোস্ফিয়ার মডেল। এরপরে আরও একটা জিনিস তোমাদের জানতে হবে, তোমাদের আমি বলে যাচ্ছি নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে ডিএনএ আরএনএ, কোনটা প্রথম হয়েছিল, ডিএনএ না আরএনএ? মনে রাখবে সর্বপ্রথম কিন্তু যদিও জিন, আমাদের জিনের মধ্যে ডিএনএ, তোমরা চ্যাপ্টার 2তে পড়েছো যে আমাদের ডিএনএই হলো জেনেটিক বস্তু, কিন্তু মনে রাখবে প্রথমে কিন্তু আরএনএ তৈরি হয়েছিল এবং তাকে বলা হতো নগ্ন জিন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের 1 নম্বরের প্রশ্নে কিন্তু আসে। এটা এই পার্টের অনেকটাই তোমরা ক্লাস 9-এরও চ্যাপ্টার 1-এ পড়েছো, তাই তোমাদের কাছে এটা সোজা লাগবে। কিন্তু এই নগ্ন জিন কথাটা তোমরা কিন্তু এখন প্রথম পড়লে, যে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড এবং সেই আরএনএটা নগ্ন জিন হিসেবে ছিল। এরপর আমাদের যেটা হলো এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে পরবর্তী ধাপ যেটা হলো, সেটা হলো গিয়ে প্রোটোসেল। সেখানে কি হচ্ছে না, ওনারা বললেন, বিজ্ঞানীরা বললেন যে প্রোটোসেলের মধ্যে কোয়াসারভেট যেটা বলছেন কোলয়েডীয় বস্তু, তার মধ্যে একটা নিউক্লিক অ্যাসিড অর্থাৎ একটা আরএনএ বা ডিএনএ প্রবেশ করে গেল। যেই এটার মধ্যে ডিএনএ বা আরএনএ প্রবেশ করে গেল, ভাবো একটা ভাইরাসের কিন্তু আকৃতি প্রায় পেয়ে গেল। মানে কিরকম ভাবো, একটা প্রোটিন আবরণী রয়েছে, তার মধ্যে একটা ডিএনএ অথবা আরএনএ রয়েছে, এটাই তো একটা ভাইরাসের গঠন। তোমরা এখন আজকাল রোজই কাগজে দেখছো ভাইরাস নিয়ে লেখাপড়া হচ্ছে, চর্চা হচ্ছে, এবং ভাইরাসের গঠনের সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে যে মিনিমাম একটা প্রোটিন আবরণী থাকছে আর তার মধ্যে একটা নিউক্লিওটাইড মানে জেনেটিক বস্তু থাকছে, ডিএনএ অথবা আরএনএ। তো যেই মাত্র আরএনএ ঢুকে গেল, তার মানে ওটার মধ্যে প্রজনন ক্ষমতাটা কিন্তু সত্যি এসে গেল, অর্থাৎ প্রোটোসেল তৈরি হলো। এই প্রোটোসেল যেটা তৈরি হলো সেটা কিন্তু খুব আদিম, দেখো এর মধ্যে কোনো সুগঠিত কিছু পাচ্ছই না। তার থেকে প্রথম তৈরি হলো এককোষী প্রোক্যারিওটিক জীব, মানে যেমন ব্যাকটেরিয়া, যাদের মধ্যে কিছু কোষীয় অঙ্গাণু এলো। এই কোষীয় ব্যাকটেরিয়া, এই যে প্রোক্যারিওটিক মানে ব্যাকটেরিয়া যাদের বলছি, এরা কিন্তু তখনও অক্সিজেন পাচ্ছে না, মুক্ত অক্সিজেন নেই, অতএব এরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে অবায়ুজীবী ব্যাকটেরিয়া। ঠিক আছে, মানে এরা বিনা অক্সিজেনেও কিন্তু বেঁচে থাকতে পারে। তাহলে এই যে এককোষী প্রোক্যারিওটিক জীব তৈরি হলো, তার পরবর্তীকালে আরেকটু উন্নতি হলো তখন তৈরি হলো তোমার শালক সংশ্লেষকারী এককোষী জীব, মানে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এসে গেল। এবার তোমরা জানো ক্লাস 9-এ শালক সংশ্লেষ চ্যাপ্টারে তোমরা পড়েছো যে শালক সংশ্লেষ হলে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, ঠিক তো?
তাহলে দেখো এইভাবে আস্তে আস্তে এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ারা ধীরে 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 বায়ুমণ্ডলে অক্সিজেন মজুত করতে থাকলো, হাইড্রোজেনের পরিমাণ কমতে থাকলো, মানে বিজারিত অ্যাটমসফিয়ার পরিবেশটা আস্তে আস্তে কমে গেল, অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকলো, তার মানে জারিত পরিবেশ তৈরি হলো, মানে জীবনকে আনার জন্য পৃথিবী আস্তে আস্তে তৈরি হচ্ছে। এইবারে এই এককোষী সালোক সংশ্লেষকারী জীবের পরবর্তী কি হলো না, তোমার এককোষী ইউক্যারিওটিক জীব, মানে এককোষী ইউক্যারিওটিক বলতে এদের নিউক্লিয়াস কিন্তু এবার সুগঠিত হলো। প্রোক্যারিওটিক জীবের কিন্তু প্রোক্যারিয়ন তোমরা জানো এদের নিউক্লিয়াস সুগঠিত হয় না, কিন্তু ইউক্যারিওটিক জীবের নিউক্লিয়াস সুগঠিত হলো। এরপরে ধীরে ধীরে কি আসবে, এককোষী থেকে তোমার বহুকোষী আসবে ইউক্যারিওটিক জীব, তারপরে এলো গিয়ে তোমার অমেরুদণ্ডী প্রাণী, তার থেকে মাছ, তারপরে ডাঙার উদ্ভিদ, ডাঙার প্রাণী, এইভাবে আস্তে আস্তে আমরা মানুষও এসে গেলাম। তাহলে বুঝলে যে কি ধারাবাহিকভাবে আস্তে আস্তে জীবের বিবর্তন ঘটেছে, ঠিক তো? তো এটা একটা ব্রিফ হিস্ট্রি, আমরা কিভাবে আজকে মডার্ন ম্যান তৈরি হয়েছে বা আমাদের থেকে আরও পরবর্তীকালে আমরা আরও উন্নত হতে পারি, কি তৈরি হব, এই যে একটা ধারাবাহিক পদ্ধতি, এটা কিন্তু বহু বছর, অনেক মানে মিলিয়নস অফ ইয়ার্স, বহু বছরের একটা ধারাবাহিক পদ্ধতির ফলেই কিন্তু ঘটেছে। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, দেখো এই যে আমরা বলছি, বিজ্ঞানীরা বলছেন এই তৈরি হলো ওই তৈরি হলো, এটা বিজ্ঞান কখনো প্রমাণ ছাড়া কিছু মানে না। অতএব তোমাদের বিজ্ঞানীরা কিন্তু অনেক রকম প্রমাণ দিয়েই বলেছেন যে দেখো এইটা তৈরি হলো, মানে যেমন সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার তৈরি করে দেখিয়ে দিয়েছেন যে এইরকম হয়েছিল। সেরকমভাবে একটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রতি বছর মাধ্যমিকে কোয়েশ্চেন আসে, কোনো না কোনোভাবে আসে, সেই জন্য এই জায়গাটা ভালো করে পড়বে। এটা হলো মিলার ও উরের পরীক্ষা। মিলার এবং উরে, ওনারা সেই আমরা যেটা বলছিলাম যে পৃথিবীর যে প্রাচীন অবস্থা, প্রচণ্ড গরম, তারপরে জলটা যেটা জল রয়েছে জমে সেটা খুব উত্তপ্ত একটা তরল, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই রকম একটা পরিবেশ ওনারা তৈরি করলেন এবং সেই সময় যে রাসায়নিক বস্তুগুলো ছিল সেইগুলোকে ব্যবহার করলেন, করে ওনারা দেখিয়ে দিলেন যে হ্যাঁ সত্যি অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যাচ্ছে, বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা যাচ্ছে। তার মানে এই পদ্ধতিতেই ক্রমপর্যায়ে জীবের উদ্ভব ঘটেছে। যেমন ওনারা কি করলেন না, CH4 মানে মিথেন, CH4 মানে মিথেন ইজ টু অ্যামোনিয়া ইজ টু হাইড্রোজেন, মানে মিথেন CH4 মিথেন ইজ টু অ্যামোনিয়া ইজ টু হাইড্রোজেন। ভালো করে বোঝো, হাইড্রোজেনটার অনুপাত 1, হ্যাঁ, আর বাকি দুটো 2, তাহলে মিথেন ইজ টু অ্যামোনিয়া ইজ টু হাইড্রোজেন 2:2:1 এই অনুপাতে নিলেন। তোমাদের বোকা বানাবার জন্য অনেক সময় মাধ্যমিকে কি করে, তোমরা পড়ো না, তোমরা দেখেছো ওইটা তো মিলার উরের ওই কি অনুপাত, হুড় করে লিখে দিলে 2:2:1। এই ভুলটা করবে না। ওরা অনেক সময় হাইড্রোজেনের জায়গাটা মাঝখানে দিয়ে দেয়, ধরো দিল মিথেন ইজ টু হাইড্রোজেন ইজ টু অ্যামোনিয়া, তখন তোমাকে কিন্তু মনে রাখবে হাইড্রোজেনটা অনুপাত 1, এটা মনে রাখবে, বাকিগুলো 2। তাহলে হাইড্রোজেন যেখানে বসেছে সেখানে 1, তাহলে মিথেন ইজ টু হাইড্রোজেন ইজ টু তোমার অ্যামোনিয়া যদি হয় তাহলে 2:1:2 হবে। মিথেন ইজ টু অ্যামোনিয়া ইজ টু হাইড্রোজেন, মানে হাইড্রোজেন লাস্টে বললাম, তাহলে 2:2:1 বলবে। তা এইটা কিন্তু চোখ কান খুলে পরীক্ষার হলে বুঝে উত্তরটা লিখবে, অকারণে নম্বরটা নষ্ট করবে না, ঠিক আছে? তাহলে এই অনুপাতে ওনারা এই মিথেন ইজ টু অ্যামোনিয়া যেগুলো সেই সময় পাওয়া যেত হাইড্রোজেন, সেইগুলো ওনারা নিলেন, এর সাথে নিলেন জলীয় বাষ্প এবং তার সাথে ওনারা কি দিলেন না তড়িৎ স্ফুলিঙ্গ, মানে বাজ পড়লে যে তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয় সেই ইলেকট্রিক কারেন্ট, তা সেইটা ওনারা ব্যবহার করলেন। করে ওনারা বিশ্বাস করবে কিনা ভেবে দেখো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারলেন। আর তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন গঠিত হয়,
কি কি অ্যামাইনো অ্যাসিড, দুটো উদাহরণ আমি দিয়ে রেখেছি, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড। এই ধরনের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ওনারা তৈরি করে দেখালেন। ঠিক আছে, এরপরে দেখো এই যে মিলার আর উরের এক্সপেরিমেন্ট থেকে তোমাদের অনুপাত জিজ্ঞেস করে, কি দুটো অ্যামাইনো অ্যাসিডের নাম বলো, এরকম বলতে পারে। তো এরকম নানানভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে যেটা তোমরা জেনে গেলাম, একটা আইডিয়া তোমার হয়ে গেল যে আমরা কিভাবে পৃথিবীতে তৈরি হয়েছি। এবারে এটার মধ্যে কিভাবে আমাদের ক্রমবিকাশ ঘটেছে, এই ক্রমবিকাশের ব্যাপারটা বলার জন্য আমাদের কিছু তথ্যের ওপরে নির্ভর করতে হয়। যেমন ল্যামার্কের তত্ত্ব। ল্যামার্ক কি বললেন, ওনার একটা বই আছে, যে বইটা ফিলোসফিক জুলজিক। এই ফিলোসফিক জুলজিক এই বইতে উনি লিখলেন যে কি হয় না, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে কি, উনি বললেন যে, আমি তোমাদের আগে জিরাফের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উনি বললেন যে পৃথিবীতে নাকি আগে জিরাফের গলা অত লম্বা ছিল না, ছোট ছোট গলার জিরাফ ছিল। ঠিক আছে, হরিণের মতো অনেকটা দেখতে, ছাগল হরিণ এরম দেখতে জিরাফ ছিল। তখন অনেক ঘাস ছিল পৃথিবীতে, সেই ঘাসগুলো ওরা খেতে পারত। ঠিক আছে, এবারে যখন ঘাস কমে আসছে, তখন ওরা কি করলো, সামনে মুখের কাছে যে গাছপালা লতা পাতা যেগুলো পাওয়া যায় সেইগুলো খেতে শুরু করলো। এবার সেটা যখন শেষ হয়ে আসছে, তখন তাদের একটু ঘাড় উঁচি ওপর দিকে খেতে শুরু করলো। আরও যখন এটা কমে গেল, তখন তাদের ঘাড়টা আরও উঁচু করতে, এই ক্রমে ক্রমে ওপরের দিকের পাতা খাওয়ার জন্য এদের নাকি গলাটা লম্বা হয়ে গেল। এই গলাটা লম্বা হয়ে যাওয়ার ফলে কি হলো না, পরবর্তী প্রজন্মে এই যে বৈশিষ্ট্যটা সে অর্জন করেছে, সেই বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মে সেটা চলে গেল। মানে পরবর্তী প্রজন্মে যে জিরাফগুলো জন্মালো, তাদের সব লম্বা গলাওয়ালা হলো। তাদের পরবর্তী প্রজন্মে আবার লম্বা গলাওয়ালা জিরাফ, ধীরে ধীরে আর ছোট গলাওয়ালা জিরাফ রইল না, সবই তোমার লম্বা গলাওয়ালা জিরাফ হলো। তো এইটা নিয়ে উনি কীরকমভাবে বললেন যে আমাদের ভেতরে একটা শক্তি ক্রিয়া করে, আমাদের ভেতরে শক্তি রয়েছে, সেই শক্তিটা উনি কি জেনেটিক পাওয়ার, সেটা কিন্তু উনি বলতে পারেননি। কিন্তু দেখো, বললেন যে চাহিদা, এই যে ওপরের পাতা খেতে হবে, এই চাহিদাটা আছে, চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি ঘটলো, এবং এই অঙ্গ যেটা তৈরি হলো ওটা বারবার ব্যবহার হলো। ঠিক একইভাবে যে অঙ্গটার প্রয়োজন নেই, সেটা আস্তে আস্তে অব্যবহৃত হতে 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 শুকিয়ে যাবে। যেমন ধরো, তুমি যদি ডান হাতে লেখার অভ্যাস থাকে, তুমি যত তাড়াতাড়ি ডান হাতে লিখবে, বাঁ হাতে যদি অভ্যাস না করো, তোমার বাঁ হাতে স্পিড কমে যাবে, নাও থাকতে পারে। ঠিক সেরকমই উনি বললেন যে ব্যবহার এবং অব্যবহারের ফলে অঙ্গগুলো অতিরিক্ত আকারে বৃদ্ধি পেতে লাগলো বা শুকিয়ে ছোট হয়ে যেতে লাগলো, এবং যে বৈশিষ্ট্যটা তৈরি হলো সেটা অর্জিত বৈশিষ্ট্য, এবং সেই অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে পাওয়া গেল, তাই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটল। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বুঝলে। ল্যামার্ক এই যে কথাগুলো বললেন, এটা নিয়ে কিন্তু অনেক বিবাদ আছে, কারণ উনি জেনেটিক লেভেলের কথা বললেনই না, উনি বললেনই না যে আমাদের ভেতর থেকে আভ্যন্তরীণ কি পরিবর্তনগুলো ঘটে। তো এই নিয়ে যেমন ধরো ইঁদুরের ক্ষেত্রে তোমার ল্যাজ কেটে নিয়ে দেখালো যে ল্যাজ যতবারই কাটা হোক না কেন, তাহলে ল্যাজ কাটা হচ্ছে মানে ওটা একটা অর্জিত বৈশিষ্ট্য ইঁদুরের। তাহলে পরবর্তী প্রজন্মে ইঁদুরের নিশ্চয়ই ল্যাজ থাকার কথা নয়, কিন্তু মানে 20-21 প্রজন্ম অবধি ইঁদুরের ল্যাজ কেটেও দেখা গেছে যে ইঁদুরের কিন্তু ল্যাজ গজাচ্ছে। কেন না, বাহ্যিক বৈশিষ্ট্যটাই তো মেন বৈশিষ্ট্য নয়, আমাদের আভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি যেখান থেকে বিকাশ পায়, সেটা নিয়ে কিন্তু ল্যামার্ক কিছু বলতে পারেননি। এরপরে দেখো চার্লস ডারউইন,
উনি আবার একটুখানি নাবিক গোছের মানুষ ছিলেন, মানে একটু বিজ্ঞানী তো, একটু পাগলা পাগলা গোছের মানুষ। উনি নাবিক হয়ে চলে গেলেন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে, এবং এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়ে জায়েন্ট টার্টেল উনি যখন দেখছেন কাতারে কাতারে সমুদ্রের ধার থেকে, তখন ওরা ডিম পাড়তে ওই দ্বীপপুঞ্জে ওঠে, মানে দ্বীপগুলোতে উঠে আসে জায়েন্ট টার্টেল। সেই জায়েন্ট টার্টেল কাতারে কাতারে, মানে পুরো সমুদ্রের কিনারাটা দেখা যাচ্ছে না, আর তত ওরা ডিম পাড়তে চলে এসছে। তখন ওইটা দেখে ওনার মাথায় একটা এই যে অভিব্যক্তি, এর পদ্ধতিগুলো মাথায় খেলে গেল। উনি বললেন, উনি প্রাকৃতিক নির্বাচনবাদী, প্রকৃতি যে নির্বাচন করে এই তত্ত্বটা উনি দিয়েছিলেন অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটার মধ্যে। উনি কি বললেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করার একটা প্রবণতা আছে সব জীবেরই, দেখবে প্রচুর প্রচুর। এই যে তোমরা এত আম খাচ্ছ, মানে কি তোমাকে খাওয়াবে বলে এত আম গাছ তৈরি করেছে? না, তার বংশবৃদ্ধির জন্য সে তৈরি করছে, আর আমরা খেয়ে নিচ্ছি। তাও কি আম গাছ কম পড়ছে? পড়ছে না। তার মানে আমাদের সবার মধ্যে বংশবৃদ্ধি করার একটা, প্রচুর হারে বংশবৃদ্ধি করার একটা প্রবণতা আছে। তাহলে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে, এই অত্যাধিক হারে বংশবৃদ্ধি যদি সত্যি হয়, খাবার এবং বাসস্থান তো সীমিত রে বাবা। উনি বলেন এত যদি সবাই বেঁচে যায় তাহলে সবাই তো খেয়ে বাঁচবে না, থাকার জায়গাও পাওয়া যাবে না। তাহলে সীমিত খাদ্য ও বাসস্থান, তাই সীমিত খাদ্য ও বাসস্থান যেহেতু, তাহলে কি হবে? তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম শুরু হবে, বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের জন্য সংগ্রাম শুরু হবে। যেমন উনি এটাকে তিনটে ভাগে দেখালেন: অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম। অন্তঃপ্রজাতি বলতে কি বোঝাচ্ছে না, একই প্রজাতির ভেতরে। যেমন এক টুকরো রুটির জন্য দুটো কাকের মধ্যে মারপিট, একই প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, আমি খাবো না তুই খাবি, এরম হচ্ছে টানাটানি, তো সেটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রামটা কি না, এক টুকরো রুটির জন্য কাকে আর কুকুরের সংগ্রাম, মারপিট, কাক টানছে কুকুর টানছে, কাক টানছে কুকুর টানছে, দুটো ভিন্ন প্রজাতি, তাদের মধ্যে একটা লড়াই লেগেছে কে ওই রুটিটা পাবে, তাহলে সেটা হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত অন্তঃপ্রজাতি সংগ্রাম, এই যে তোমরা ক্লাসের মধ্যে কে ফার্স্ট হবো কে সেকেন্ড হবো এই যে চলে, তো এটা কিন্তু তোমাদের অন্তঃপ্রজাতি সংগ্রাম। তার মানে সে তত ভালো চাকরি পাবে, সে তত জীবনে দাঁড়াতে পারবে, এটা কিন্তু তোমাদের সব মানুষের মধ্যে আমাদের সংগ্রাম চলছে, অন্তঃপ্রজাতি। আবার যেমন ধরো অন্য, মানে তাদের জীবজন্তুদের বাসস্থান ভেঙে আমরা নিজেদের বাসস্থানে তৈরি করে ফেলছি, অনেক সময় কুকুর টুকুর আমাদের বাড়িতে ঢুকে পড়ছে, আমাদের বেড়াল টেড়াল এসে খাবার খেয়ে চলে যাচ্ছে, আমরা তাড়াচ্ছি, এটাও কিন্তু একটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। এইবারে ধরো একটা কুকুর আর কাকের লড়াই হচ্ছে, রুটিটা ছিল, কাকটাকে কুকুর তাড়িয়ে রুটিটা খেলো, তাহলে সে জিতে গেল ধরো। এবারে কুকুরটা যেখানে খেয়ে ভাবলো আমি জিতে গেছি, হয়তো সেইখানেই ভূমিকম্পটা হলো, সে মাটির তলায় চলে গেল। তাহলে পরিবেশ কিন্তু, প্রাকৃতিক পরিবেশও কিন্তু নির্বাচন করে নেয় যে তুমি আর সবার সাথে লড়াই করে, আমার সাথে লড়াই করে টিকে থাকতে পারলেই তুমি টিকে থাকবে, না হলে তুমি শেষ, নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এই অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে বা প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম, এই তিনটে প্রকার অস্তিত্বের জন্য সংগ্রামের কথা ডারউইন বললেন। এরপরে দেখো উনি যেটা বললেন যে এই যে অস্তিত্বের জন্য যে সংগ্রাম হলো, তার জন্য কি হচ্ছে না, কে বেঁচে যাচ্ছে? যে একটুখানি যে শক্তিশালী বা যে নিজের উন্নত মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করে বাঁচতে পারে। যেমন একটা উদাহরণ বলি তোমাকে, ডাইনোসর এই চেহারার, এত খাচ্ছে, হ্যাঁ, সে বিশাল আকার, বিশাল শক্তি তার, আর মানুষ ছোটোখাটো, তার অত শক্তি নেই, তার দৌড়াবারও অত ক্ষমতা, দুটো পায়ে দৌড়োয়, তো অত চার পায়েও দৌড়োয় না, তাহলে সে তো মানে ডাইনোসরের তুলনায় অনেক দুর্বল প্রজাতি, কিন্তু মস্তিষ্কের দিক দিয়ে সে উন্নত। তাই তুষার যুগ যখন হলো, খাদ্যের অভাবে ডাইনোসর প্রকৃতি তাকে মেরে ফেললো,
তার ভেদ এবং প্রকরণ এমন যে তার খাদ্যাভাব ঘটলো এবং সে নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু মানুষ তার বুদ্ধির জোরে সে গরমের দিকে দেশে আফ্রিকার দিকে সরে এলো এবং তার জন্য মানুষ কিন্তু বেঁচে গেল। দেখো, এই হলো ভেদ এবং প্রকরণ ঘটছে এবং যে উন্নত হচ্ছে সে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারছে। তাহলে প্রকরণ ও তার বংশানুসরণ, তাদের বংশানুসরণ, মানুষের বংশানুসরণ ঘটলো, দেখছো তো, সেইভাবে সে রয়ে গেল, টিকে গেল। এরপর প্রাকৃতিক নির্বাচন, যেমন ধরো সুনামি, ভূমিকম্প ইত্যাদি হয়ে এখন আবার একটা প্রাকৃতিক নির্বাচন বলতে পারো ঘটে যাচ্ছে, কোভিড-19। প্রকৃতির নিয়মে সেই নির্বাচন করে নিচ্ছে কাকে পৃথিবীতে টিকিয়ে রাখবে, কাকে সরিয়ে দেবে। তো প্রাকৃতিক নির্বাচন এবং যে যোগ্যতম তারই উদ্বর্তন ঘটছে, এর ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটছে। ডারউইন এই কথাটা বললেন। এছাড়াও একটা অংশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে আমি মেনশন করিনি এবং বইতে তোমাদের আছে, কিন্তু যেটা পরীক্ষায় মাধ্যমিকে আসেনি, তোমাদের বেলায় চান্স থাকতেই পারে আসার। সেটা হলো যে এই যে আমি তোমাদের লামার্কের কথা বলছিলাম, লামার্ক যে জিরাফের ঘটনাটা বলছিলেন, যে জিরাফের গলাটা কিভাবে লম্বা হলো, ডারউইন কিন্তু সেই নিয়মটা মানেননি। উনি পরবর্তীকালে এসেছিলেন, তো উনি বললেন যে লামার্কের এই তত্ত্বটা ভুল। উনি কি বললেন? উনি বললেন ঠিক এই রকম ঘটে না, একটু অন্য রকম ঘটে। উনি কি বললেন যে না, বেটে গলাওয়ালা জিরাফ, মাঝারি গলাওয়ালা জিরাফ, লম্বা গলাওয়ালা, 3 ধরনেরই প্রজাতির জিরাফ ছিল। ঠিক আছে, এবার সবারই মানে তোমার ওই বংশ বিস্তারের একটা প্রবণতা, তাদের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম ঘটছে। কিরকম সংগ্রাম ঘটছে? সবাই নিচের ঘাসটা খাচ্ছে আগে, নিচের ঘাস সেই শেষ হয়ে গেল, তখন কি হলো, নিচের জিরাফগুলো আর খেতে পেলো না, তারা চলে গেল, প্রাকৃতিক নির্বাচন হলো, তারা আর থাকতে পারলো না। মাঝারি গলাওয়ালা জিরাফ আর লম্বা গলাওয়ালা জিরাফগুলো ছিল। তারপরে কি হলো, যে মুখের লেভেলে যে ঘাস পাতাগুলো, গাছ লতা পাতা, সেইগুলো শেষ হতে শুরু করলো, তখন ওই মাঝারি গলাওয়ালা জিরাফগুলোও নিশ্চিহ্ন হয়ে গেল। রয়ে গেল কারা? যোগ্যতমের উদ্বর্তন ঘটলো, মানে যারা লম্বা গলাওয়ালা জিরাফ, তারা পৃথিবীতে বেঁচে রইল। উনি ওনার থিওরি দিয়ে জিরাফের লম্বা গলার কারণটা বুঝিয়ে দিলেন। ঠিক আছে, তো এই দুটো তোমাদের এরমভাবে দিতে পারে যে লামার্কের জিরাফের ডারউইনীয় মতবাদটি লেখো, তখন তোমাদের এইভাবে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এই যে বলছি তত্ত্ব আছে, তার তো প্রমাণও দিতে হবে। তো এই প্রমাণের জন্য যে বিবর্তন ঘটেছে, তার প্রমাণের প্রথম যে প্রমাণটা আমরা ব্যবহার করছি সেটা হলো জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম মানে মাটির তলায় বা কোথাও যদি কোনো জীবের কোনো অংশ বা এমনকি আমরা যা ইনফরমেশন গ্যাদার করি, সেটাই হলো, মানে সেটাকে বলছে জীবাশ্ম, এবং সেই ইনফরমেশনটা আমার কাছে জীবাশ্ম ঘটিত তত্ত্ব। ঘোড়ার ক্ষেত্রে দেখো কি অদ্ভুত, তোমরা শুনলে অবাক হয়ে, আজকের যে তোমরা ঘোড়া মডার্ন হর্স দেখো, সেই ঘোড়া কিন্তু ছিল না। কিরকম ছিল? অনেকটা কুকুর শিয়ালের মতো ছিল। কিরকম? প্রথম ঘোড়ার নাম হয়েছে ইওহিপ্পাস। ইওহিপ্পাস 55 মিলিয়ন বছর আগে ছিল, এবং এই ইওহিপ্পাসের কি ছিল না, সামনের পায়ে ওদের 4টে আঙ্গুল আর পেছন পায়ে 3টে আঙ্গুল ছিল। আজকালকার ঘোড়ার সেরকম কিছুই দেখতে পাও না, আঙ্গুল দেখতে পাও, খুর দেখো, তাই তো। তো তখন যে ইওহিপ্পাস যেটাকে পাওয়া গেছে, যার ফসিল, তার কিন্তু অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙুল, এবং মোটে 28 সেন্টিমিটার মতো লম্বা ছিল, মানে এইরকম একটা কুকুরের সাইজে। ঠিক আছে, এরা তখন কি করতো? লাফিয়ে চলতো, মানে ছোট ছোট খ্যাকশিয়াল কুকুর যেরকম হয় ওই রকম ছিল। এদের বলা হচ্ছে ডন হর্স বা উষাকালের ঘোড়া, মানে এদের দিয়ে প্রথম ঘোড়ার ইতিহাস আমরা জানতে পাচ্ছি, তাই এদের বলা হয় উষাকালের ঘোড়া বা ডন হর্স। এই উষাকালের ঘোড়া বা ডন হর্সের থেকে আরও কিছু বছর পরে, মানে আজ থেকে 40 মিলিয়ন ইয়ার্স পরে, একটা ঘোড়ার প্রজাতি পাওয়া গেল ফসিল, যার নাম হলো মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস, এদের ক্ষেত্রে দেখা গেল, আমি তোমাদের বলেছিলাম যে ইওহিপ্পাসের সামনের পায়ে 4টে আঙুল আছে,
এই মেসোহিপাসে কি হলো, সামনের যে পায়ের 4টে করে আঙুল থেকে একটা করে আঙুল কমে গেল, ক্ষয়ে গেল। তাহলে হলো কি না, মেসোহিপাস ঘোড়ার সামনের পায়ে 3টে করে আঙুল, পেছনের দুটো পায়ে 3টে করে আঙুল হলো। এবং এদের উচ্চতাটা একটু বেড়ে গেল। কত হলো না, এটা 60 সেন্টিমিটার, 28 থেকে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার উঁচু হলো। আর এরা ইওহিপ্পাস আর মেরিচিপ্পাসের মধ্যবর্তী পর্যায়ের ঘোড়া, তাই এদের বলা হয় ইন্টারমিডিয়েট হর্স। ঠিক আছে, এরপরে যে ঘোড়াগুলো এলো, মানে আজ থেকে 25 মিলিয়ন ইয়ার্স, 25 মিলিয়ন ইয়ার্সের আগে যে ঘোড়া এলো, তাদের নাম হলো মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস কি করে মনে রাখতে হবে ঘোড়ার নামগুলো পরপর, আমি সেটার পলিসি তোমাদের শেখাবো পরে, আগে এটা শেখো। তো মেরিচিপ্পাস, এই মেরিচিপ্পাসের ক্ষেত্রে দেখা গেল যে এই মেরিচিপ্পাস যে ঘোড়াগুলো, এদের তৃতীয় আঙ্গুলটাই শুধু বৃদ্ধি পাচ্ছে। প্রথম মানে মাঝখানে 3টে করে আঙ্গুল, তো এই তৃতীয় আঙ্গুলটা বৃদ্ধি পাচ্ছে, মাঝখানের আর শেষের আঙ্গুলগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এবং সেইগুলো বৃদ্ধি পেয়ে অনেকটা খুরের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মেরিচিপ্পাসের এদের কি হচ্ছে না, তৃতীয় আঙ্গুল বাড়ছে, আর এদের বলা হচ্ছে রুমিনেটিং হর্স। এবং এরা আরও একটু লম্বা হলো, 100 মানে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার, 1 মিটার এতটা মতো লম্বা, আমার নাক থেকে, নাকের ডগা থেকে আমার আঙুলের ডগা, তাহলে এতটা মতো লম্বা হয়ে গেল। বুঝতে পারছো কেমন আস্তে আস্তে বড় হচ্ছে? তা এই হলো গিয়ে তোমার এই রুমিনেটিং হর্স বা মেরিচিপ্পাসের ঘটনা। এর পরবর্তীকালে এলো প্লিওহিপ্পাস। প্লিওহিপ্পাস এরা তোমার 10 মিলিয়ন 10 মিলিয়ন ইয়ার্সের আগে এদের পাওয়া গেল, যার সময় পাওয়া গেল। এদের তৃতীয় আঙ্গুলটা একেবারে বড় হয়ে গেল, একদম খুরের মতো, এবং ওরা দৌড়ে দৌড়ে লাফিয়ে যেতে শুরু করলো। তৃতীয় আঙ্গুল এত উন্নত হলো, আর আগের পায়ে, সামনের পায়ে, পেছন পায়ে সব জায়গায়। আর দাঁতও ওদের, মোলার দাঁতটা উন্নত হলো, ঘাস যাতে চিবোতে পারে। ঠিক আছে, এদের ক্ষেত্রে এরা 108 সেন্টিমিটার মতো লম্বা হয়ে গেল। আর মডার্ন হর্স মানে আজকের দিনের যে ঘোড়া, তাদের বলা হচ্ছে ইকুয়াস। আজকের দিনের ঘোড়াকে বলা হচ্ছে ইকুয়াস। এরা 150 সেন্টিমিটার মতো লম্বা এবং এদের খুর একদম উন্নত। আজকের দিনের ঘোড়া মানে কতটা, 108 মানে 150 সেন্টিমিটার, 1.5 মিটার লম্বা মতো হর্স বা তারও লম্বা হর্স পাওয়া যাচ্ছে। তো এই যে আমি নামগুলো বললাম, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এই নামগুলো কি করে মনে রাখবে? আমি তোমাদের একটা যেমন মন্ত্র পড়ে ওই মন্ত্র শেখাচ্ছি। কিরকম, এটা লিখে নিতে পারো, ইংলিশে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, কথাটা বাংলায়। ইয়োর, ইয়োর বানানটা লিখছি ইওআর, ইয়োর। মেশো, মেরি, পিসো, ইকুয়াল। কি লিখলাম? ইয়োর মেশো, একদম এরকম করে বলো, ইয়োর মেশো, মেরি পিসো, ইকুয়াল। ঠিক তো? তাহলে দেখো কীরকম মজা। ইয়োর, ইওহিপ্পাস, মেশো, মেসোহিপ্পাস, মেরি, মেরিচিপ্পাস, পিসো, প্লায়োহিপ্পাস, ইকুয়াল, ইক্কাস। ইয়োর, মেশো, মেরি, পিসো, ইকুয়াল। তো এটা যদি বলতে পারো তোমরা, ঘোড়ার পরপর পরপর এই ধারাবাহিক যে অর্ডারটা, এটা কিন্তু মনে রাখতে পারবে। এবং এটা তোমাদের এমসিকিউতে 1 নম্বরের কোয়েশ্চেনে এদের ধারাবাহিক ক্রমটা জিজ্ঞেস করে, দিয়ে দেয়, মিশিয়ে দিয়ে দেয়, আর তোমরাও মিশিয়ে ঘেটে ঘ হয়ে যাও, হবে না তো? তাহলে এই মন্ত্রটা মনে রাখবে, ইয়োর মেশো, মেরি পিসো, ইকুয়াল, ব্যাস, কত সোজা করে দিলাম। ঠিক তো? তাহলে এইভাবে তোমরা এই ঘোড়ার, আর কোন যুগে কি রিমিনেটিং হর্স কাকে বলে, কাকে তোমার ডন হর্স বলে,
কাকে ইন্টারমিডিয়েট হর্স বলে, কাকে রুমিনেটিং হর্স বলে, কাকে মডার্ন হর্স বলে, এগুলো মনে রাখতে হবে। ঘোড়া থেকে কিন্তু তোমাদের ভালো প্রশ্ন আসবে এবারে মাধ্যমিকের প্রশ্নে। প্রতি 1 বছর অন্তর কিন্তু ঘোড়া খুব ইম্পর্টেন্ট, পরপর কন্টিনিউয়াস ইয়ারেও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এটা যেমন জীবাশ্ম ঘটিত তত্ত্ব, এরপরে আমি যাচ্ছি যে তুলনামূলক শারীরস্থানিক তত্ত্ব, মানে সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ এবং মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের যে গঠন, এই বিষয়ে আমি আলোচনা করব। দেখো, সমসংস্থ অঙ্গ বলতে কি বুঝি না, সংস্থ মানে উৎস, তাহলে উৎসগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, এইরকম অঙ্গগুলোকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। যেমন মানুষের হাত আর ঘোড়ার অগ্রপদ, এর ভেতরে একই রকমের হাড় আছে, হিউমারাস, রেডিয়াস, আলনা, ঠিক আছে। তারপরে কার্পলস, মেটাকার্পলস, সব ঘোড়ারও তাই আছে। পাখির যে ডানা হয়ে গেছে, সেই ডানাতেও এই হিউমারাস, রেডিয়াস, আলনা, কার্পলস, মেটাকার্পলস সব রয়েছে। অতএব তোমরা এখান থেকে বুঝতে পারছো এদের উৎস এক কিন্তু কাজ আলাদা। আমরা হাত দিয়ে কী কাজ করছি, আমরা হাত দিয়ে লিখছি, কাপড় ভাঁজ করছি, সবজি কাটছি, নানান রকমের কাজকর্ম করছি, তাই তো। তোমাকে ঘুষি মারতে গেলেও আমি আমার হাতটাই ব্যবহার করছি, কিন্তু ঘোড়া সেটাকে দৌড়বার জন্য কাজে লাগাচ্ছে, পাখি সেটা ওড়ার জন্য কাজে লাগাচ্ছে, ঠিক। তো এইভাবে উৎসগতভাবে একই রকমের ভেতরের গঠন কিন্তু কার্যগতভাবে তারা আলাদা হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে তোমার সমসংস্থ অঙ্গ। যেমন উদ্ভিদের মধ্যেও তুমি দেখতে পাবে যে তোমার কি বলে, আলুর মধ্যে যে তোমার যে আলুর যে যেটাকে বলা হয় টিউবার, আলুর স্ফীতকন্দ, এই স্ফীতকন্দ আর তোমার ক্যাকটাস গাছের দুটোই কাণ্ড, কিন্তু আলুরও কাণ্ড, ক্যাকটাস গাছের ওই সবুজ রসালো পদার্থ যেটাকে বলে পর্ণকাণ্ড, ওটাও কিন্তু কাণ্ড, কিন্তু ওটা কি করছে না খাদ্য সংশ্লেষ, তারপরে তোমার কাঁটা মানে ওই তোমার ডেজার্ট মরুভূমি অঞ্চলের উদ্ভিদটাকে বাঁচিয়ে রাখার মতো একটা অভিযোজন তৈরি করেছে। আবার আলুটা হয়ে গেছে খাদ্য সঞ্চয় করে রাখার মতো একটা কাণ্ড গঠিত, স্ফীতকন্দ হয়ে গেছে, আলাদা আলাদা কাজ করছে। ওরা উৎসগতভাবে এক, কার্যগতভাবে আলাদা। তো এদের বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। এই সমসংস্থ অঙ্গ মানে দেখো এক জায়গা থেকে শুরু করে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এইটা হলো অপসারী এই ধরনের অভিব্যক্তি। অপসারী মানে ছড়িয়ে যাওয়া। আবার উল্টো দিকে দেখো, আমি যদি বলি যে পাখির ডানা দিয়ে ওড়ে, কিন্তু তার মধ্যে রীতিমতো তোমার হিউমারাস, রেডিয়াস, আলনা, নানান রকমের হাড় আছে। আবার বাদুড়েরও যে ডানা আছে তোমরা জানো, কিন্তু বাদুড়ের ডানা কিন্তু ওই যে তৈরি নয়, বাদুড়ের ডানা হলো হাত থেকে পা অবধি যেটা চামড়া থাকে যাকে বলে প্যাটাজিয়াম, সেটা নাড়িয়ে ওরা ওড়ে। আবার প্রজাপতিদের কি, প্রজাপতিদের একটা ছালের মতো একটা মেমব্রেন, ওই মেমব্রেনটাকে নাড়িয়ে ওরা ওড়ে, কিন্তু তিনজনের কাজ এক, ওড়বার জন্য ওরা ডানা ব্যবহার করছে। তাহলে কার্যগতভাবে এক কিন্তু গঠনগতভাবে আলাদা, এই রকম যে অভিব্যক্তি এইটাকে বলা হচ্ছে, মানে যে অঙ্গগুলো মানে কার্যগতভাবে এক, গঠনগতভাবে আলাদা, এদের বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এবং দেখো নানান রকম জায়গা থেকে ওরা একই কাজে চলে আসছে, মানে এক জায়গায় এসে মিশে যাচ্ছে, তাহলে অভিসার হচ্ছে। অভিসার মানে মিট করা, তাহলে এদের বলা হচ্ছে অভিসারী অভিব্যক্তি। পরবর্তী যেরকম নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গটা কি না এককালে কাজ করতো মানুষের, যে আমাদের অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স একসময় নাকি অনেক বড় ছিল, গরুর মতো। আমরা যখন ঘাস পাতা চিবোতাম, রান্না করতে পারতাম না, তখন আমাদের অ্যাপেন্ডিক্সটা নাকি অনেক বড় ছিল, ওর মধ্যে এই মেথানোজেনিক ব্যাকটেরিয়া ছিল। আমরা সব ঘাস পাতা সব গপ গপ করে, গরুরা যেমন পাতা চিবিয়ে নেয়, সব চিবিয়ে চলে যেত আমাদের ওই অ্যাপেন্ডিক্স কোলনে। ওখানে গিয়ে কি হতো, এই মেথানোজেনিক ব্যাকটেরিয়া ওইগুলোকে পরিপাক করে দিত সেলুলোজকে, করে আবার পাঠিয়ে দিত গলায়। আমরাও বসে বসে জাবর কাটতাম। এই জাবরটা কাটার পর কেন না সেলুলোজ আমরা হজম করতে পারি না, আজও পারি না। তো তুমি বলবে তাহলে আমাদের আজকে অ্যাপেন্ডিক্স ছোট হয়ে গেছে, তাহলে এখন কে সেলুলোজ হজম করে দেয়?
আমরা রান্না শিখে গেছি, রান্না করে আমরা সেলুলোজটাকে বাইরেই পরিপাক করে ফেলছি, তাই জন্য আর আমাদের অ্যাপেন্ডিক্সটা কাজে লাগে না। তাই অ্যাপেন্ডিক্স কাজে লাগে না বলে ওটা ধীরে ধীরে, ওই যে লামার্ক বলেছিলাম, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। যেমন মানুষের ল্যাজ, বাদরের ল্যাজ আছে, মানুষের কিন্তু ল্যাজ বলা যাবে না, ওটাকে বলতে হবে কক্সিস। ঠিক আছে, মনে রাখবে, মানুষের কিন্তু লেজ বলবে না, বাদরের লেজ, সেটা হলো মানুষের ক্ষেত্রে কক্সিস। আবার তোমার আমাদের চোখের ধারে এখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটাও কিন্তু খুব ছোট কুঁচকে গেছে। আমরা যদি যখন জলে বাস করতাম মাছের মতো, ওইটা পর্দাটা কিন্তু পুরো চোখটা ভরে থাকতো। এবং মাছরা যেমন জলের মধ্যে চোখ খুলে থাকতে পারে, আমরাও পারতাম, কিন্তু এখন কি পারি না, কারণ আমরা জলে থাকি না। যখন জলে নামি তখন আমাদের ওই ওয়াটার গ্লাস এটা ওটা পরে নামতে হয়, বা চোখ বন্ধ করে রাখতে হয়, বা চোখ খুলে চোখে জল ঢুকে যায়, তাই তো? এইরকমভাবে নিষ্ক্রিয় অঙ্গগুলো নানান রকমের দেখা যায়। এছাড়াও মেরুদণ্ডী প্রাণীদের যে আমরা হৃৎপিণ্ড, এটা দিয়েও বোঝাতে পারি। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের কিন্তু একটা বিশেষ ধরনের গঠন আছে, যেটা দিয়ে আমরা খুব সহজে বোঝাতে পারি যে অভিব্যক্তি ঘটেছে। কিরকম না, মাছের হলো একচক্রী, মানে একটা তোমার অরিকেল, একটা ভেন্ট্রিকেল, একটা অলিন্দ একটা নিলয়, এর মধ্যে সবসময় দূষিত রক্ত যাচ্ছে। কিন্তু সেটা যখন ডাঙায় উঠছে, জলের জন্য ঠিক ছিল, যেই ডাঙায় উঠছে তখন কি হচ্ছে না, তাকে একটু উন্নত হতে হবে, তখন দেখা গেল তার মধ্যে দুটো অলিন্দ, মানে দূষিত রক্তটাকে একটু আলাদা করার চেষ্টা চলছে, দুটো অলিন্দ একটা নিলয় তৈরি হয়েছে, তার মানে 3টে চেম্বার হলো হার্টের। আরেকটু যখন ডাঙায় বেশিক্ষণ সে কাটায় আর জলে কম, সরীসৃপ, তাদের দেখা গেল যে দুটো অলিন্দ একটা নিলয়, কিন্তু নিলয়ের মধ্যে একটা পার্টিশন উঠছে। এবং কুমির, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসে 1 নম্বরের প্রশ্নে, যে কুমির হলো এমন একটা সরীসৃপ যেটা তার হৃৎপিণ্ড এতটা উন্নত হয়ে গেছে যে তার 4টে চেম্বার এসে গেছে। ঠিক আছে, মানে দুটো অলিন্দ দুটো নিলয়, মানে পার্টিশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে দূষিত রক্ত এবং শুদ্ধ রক্ত পুরি পরিষ্কার আলাদা করা যাচ্ছে। এবং পরবর্তীকালে দেখো পাখি আর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দুটো অলিন্দ দুটো নিলয়, কারণ আমরা হলো সবথেকে উন্নত প্রাণী, আমাদের দুটো অলিন্দ দুটো নিলয়। পাখিদেরও কিন্তু আছে, কারণ ওরা অনেকটা ওদের শ্বাসক্রিয়া চালাতে হয়, হৃৎপিণ্ডকে খুব পাওয়ারফুল হতে হয়, তাই ওদের ক্ষেত্রে দুটো অলিন্দ দুটো নিলয়। তাহলে এই যে ক্রমবিকাশ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়াও ভ্রূণতত্ত্ব দিয়েও বোঝানো যেতে পারে। যেমন ধরো আমাদের সবারই, মাছ বলো, উভচর বলো, সরীসৃপ বলো, পাখি, এমনকি মানুষ, বইতে দেখবে ছবি আছে, আমাদের সবই, আমাদের ভ্রূণ অবস্থায় আমাদের গলবিলীয় বহিস্থ ফুলকা পাওয়া যাবে সবারই, একদম ভ্রূণ কিন্তু সবার, মানুষের ভ্রূণ কি মাছের ভ্রূণ আলাদা করা যায় না, তারপরে ধীরে ধীরে আলাদা হয়ে যায়। এবং দেখো অন্তস্থ যুগ্ম ফুলকা দেখা যাবে, ফুলকাথলি, ল্যাজ সদৃশ্য গঠন দেখা যাবে, মায়োটোম পেশি দেখা যাবে। এইগুলো দেখা যাবে বলে আমাদের বলছে প্রথমে আমরা একরকম থাকছি এবং ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছি। হেকেল এই নিয়ে একটা মতবাদ রেখেছেন, উনি বলেছেন এই সূত্রটা বায়োজেনেটিক সূত্র, এবং এই লাইনটা ইম্পর্টেন্ট, জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। এই লাইনটা মুখস্থ রাখবে, কে বলেছেন না হেকেল বলেছেন, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপর আমি পরবর্তী যে অংশে আসছি, খুবই ছোট অংশ, সেটা হলো অভিযোজন। তোমরা জানো ক্যাকটাসের অভিযোজন আমি একটু বললাম, যে ওদের কাণ্ডগুলো মোটা মোটা শাঁসালো হয়, সবুজ হয়, শালুক সংশ্লেষ করে। কেন না, মরু অভিযোজন দেখাচ্ছে, তো ওখানে তো ওরা বাষ্পমোচন করে, মানে পাতা দিয়ে বাষ্পমোচন করতে পারবে না, তাই ওদের দুটো পয়েন্ট সিলেবাসে তোমাদের মনে রাখতে হবে। সেটা হলো ওদের পাতা সংখ্যায় কম থাকে, ছোট হয়, যদি পাতা থাকে সেগুলো আকৃতি খুব ছোট হবে এবং সংখ্যায় খুব কম থাকবে। আর কি না, পাতা বেশিরভাগ ক্যাকটাসেই পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায় বাষ্পমোচন রোধ করার জন্য। ঠিক আছে, এই দুটো তোমরা কি করো, বা তোমাদের অনেক সময় স্কুলে কি করে, এই ক্যাকটাসের মূলের অভিযোজন শেখায়, কাণ্ডের অভিযোজন শেখায় ইত্যাদি, নানান রকম কিচ্ছু নেই তোমাদের সিলেবাসে, সিলেবাস ধরে পড়বে, শুধু পাতার অভিযোজন আছে, মনে রাখবে। আর দেখো রুই মাছের ক্ষেত্রে তোমরা দেখবে পটকা আছে, সুইম ব্লাডার,
ওটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক অর্গ্যান বা উৎস্থৈতিক অঙ্গ। কি করে না, এই যে উৎস্থৈতিক অঙ্গটা, এটা যখন মাছ জলের গভীরে নামতে চায় তখন এটা চুপসে যায়, চুপসে গেলে মাছ ভারী হয়ে নেমে যায়। আর যখন এটা হাওয়া ভর্তি হয়ে যায়, দুটো সামনের চেম্বার পেছনের চেম্বার থাকে। মাছের এই পটকার আঁকা খুব ভালো করে প্র্যাকটিস করবে। সামনের চেম্বার পেছনের চেম্বার, সামনের চেম্বার গ্যাস তৈরি করে, আর পেছনের চেম্বার কি করে, গ্যাসটা শোষণ করে নেয়। যখন সামনের চেম্বার গ্যাস তৈরি করে তখন কী হয়, ফুলে ওঠে, মাছটা ওপরে ভেসে ওঠে, আপেক্ষিক গুরুত্ব কমে যায়। আবার যখন পেছনের চেম্বারটা গ্যাসটা শোষণ করে নেয় তখন আবার চুপসে গেল পটকাটা, মাছটা আস্তে আস্তে নেমে আসবে, আপেক্ষিক গুরুত্ব বেড়ে গিয়ে। তাহলে এই হলো মাছের। একই রকম ভাবে বায়ুথলি দেখা যাচ্ছে। বায়ুথলি কি না, ওদের 9টি বায়ুথলি মনে রাখবে। এবং এই বায়ুথলিগুলি কাজ করে কি না, এর মধ্যে যখন এরা ফুসফুসের সাথে যুক্ত থাকে এরা কিন্তু শ্বসন করে না, বায়ুথলি থেকে সরাসরি শ্বসন হয় না, কিন্তু বায়ুথলির মধ্যে ওরা বায়ু ভরে দেহটাকে হালকা করে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে উঠতে পারে। এই কথাগুলো কিন্তু বলতে হবে, দেহকে হালকা করে, আপেক্ষিক গুরুত্ব কমায় আর উড়িয়ে নিয়ে যায়। আর ফুসফুসকে অক্সিজেন সাপ্লাই দেয় যাতে ফুসফুস শ্বসন ক্রিয়াটা করতে পারে, দীর্ঘক্ষণ ধরে শ্বসন ক্রিয়া যাতে চালাতে পারে, শক্তি উৎপন্ন করতে পারে, তাই জন্য ফুসফুসকে সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো সুন্দরী গাছ। সুন্দরী গাছের ক্ষেত্রে তোমরা দেখবে, তোমরা অনেক কিছু পড়ো, এই পাতা ফুল ফল এটা ওটার কিচ্ছুর অভিযোজন নেই, একটু মূলের অভিযোজনটা পড়বে। মূলগুলো কি হয় না, এদের লবণ এরা বাছাই করতে পারে। সুন্দরী গাছ কোথায় হয় না, লবণাক্ত মৃত্তিকায় হয়, এবং লবণাক্ত মৃত্তিকায় এদের কি হচ্ছে, জলে নুন মিশে আছে, জল টানতে পারা যায় না, কিন্তু এরা কি করে, এরা ওইখান থেকে লবণ সরিয়ে যতটা জল টানা যায় সেটা করতে পারে। এই অভিযোজনটাই কিন্তু মূলে জানতে হবে। তোমরা শ্বাসমূল টাসমূল পড়ে রাখো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, মেন কিন্তু এইটা যে লবণ বাছাই করে জল শোষণ করতে পারে। আর এদের ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট সব থেকে যেটা, এদের পাতায় থাকে লবণ গ্রন্থি। এরা প্রচুর জলের সাথে তো লবণ ঢুকে আসে, লবণ মৃত্তিকায় থাকে, তো লবণটা ওরা নিজেদের শরীরে জমিয়ে রাখতে পারে, আর লবণ গ্রন্থির মধ্যে জমায়। আর পাতাটা যখন খসে পড়ে যায় তখন লবণটাও তারা ঝেড়ে ফেলে দিল। তো এই হলো তোমার সুন্দরী গাছের অভিযোজন। এরপরে দেখো উট। উট কোথায় থাকে, মরু অভিযোজন, এর মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ বলা হয়। এর অনেক অনেক অভিযোজন আছে। তোমাদের সেই চোখের পাতা থেকে নাক, উটের ওই তোমার খুর, অনেক কিছু শেখানো হবে, বইতেও আছে, টিচাররাও বলবেন, কিন্তু সিলেবাসে নেই। সিলেবাসে মূলত মনে রাখতে হবে এদের খুব একটা ঘর্মগ্রন্থি নেই, তার জন্য জল বাইরে বেরোতে পারে না। আর মেন যেটা মনে রাখতে হবে যে জল না খেয়ে উট বহুদিন বেঁচে থাকতে পারে। কিভাবে বেঁচে থাকে জানো, যখন ওরা জল খায় একসাথে অনেকটা জল খেতে পারে। আর তুমি ভাবো জলটা খেলে কোথায় যাবে, রক্তে যাবে, জলটা শোষণ হয়ে রক্তে যাবে, তাহলে রক্তের ভলিউম বেড়ে যাচ্ছে, কখনো কমে একেবারে শেষ, আবার যখন জল খেলো এত জল খেলো এত রক্ত হয়ে গেল। তাহলে তুমি যেমন কিশমিশ জলে ভেজালে কি হয়, ফুলে বড় হয়ে যায়, আর বেশি ফুললে অনেকক্ষণ রেখে দিলে ফেটেও যেতে পারে। ভাবো ওই জলের মধ্যে আরবিসি, রক্তের মধ্যে আরবিসি গুলো সেই কিশমিশ, যখন শুকনো অবস্থা, রক্ত খুব কম, উপবৃত্তিকার আরবিসি গুলো শুকনো জলের ভেতর দিয়ে কিন্তু সাঁতার কেটে বেরিয়ে যাবে, গোলাকার হয় না, নিউক্লিয়াস বিহীন। অনেক বইতে লেখা আছে নিউক্লিয়াস যুক্ত, ভুল। কোনো স্তন্যপায়ী প্রাণীদের তোমার আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, থাকে না, থাকে না, একদম ভুল। এই তো যেখানে যেসব বইতে লেখা আছে নিউক্লিয়াস যুক্ত লিখবে না, নিউক্লিয়াস বিহীনই লিখবে। কোনো স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন, উপবৃত্তাকার, ওই সরুভাবে এরা সরু, যখন একদম সূত্রাকার রক্তের পরিমাণ খুব অল্প, সেখান দিয়েও চলে যেতে পারে যেমন। আবার যখন ওই ফুলে ফেপে অনেক জল, আরবিসিগুলো ফুলে গেছে, ওরা অনেক গুণ, 240 গুণ বাড়তে পারে সাইজে, কিন্তু ফেটে যায় না। এটাই হলো উটের আরবিসির বৈশিষ্ট্য। উটের আরবিসি মানে লোহিত রক্তকণিকা অনেকটা ফুলতে পারে, কিন্তু ফেটে যায় না কিশমিশের মতো।
তাই এদের উটের মধ্যে আরবিসির অভিযোজনটাই মেন অভিযোজন। এরপর দেখো আরও একটা জায়গা আমাকে বলতে হবে, যেটা হলো তোমার শারী মানে যেটা ব্যবহার, মানে শিম্পাঞ্জির কিছু ব্যবহার, মৌমাছির কিছু ব্যবহারও কিছু অভিযোজন আছে ওদের মধ্যে। যেমন শিম্পাঞ্জি কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী, মানুষের কাছাকাছি। এর কি কাজ করে, তোমরা অনেক রকম উল্টো পাল্টা কাজ, 3টে কাজই পড়তে হবে, সিলেবাসে আছে। সেই 3টে কাজ হলো, এক হলো উই পোকা শিকার করতে পারে। ওরা কি করে, কাঠি উইয়ের ঢিপিতে যায়, গিয়ে সরু একটা কাঠি নিয়ে কাঠিটা খুঁচিয়ে ঢুকিয়ে দেয় উইয়ের ঢিপির ভেতরে, দিয়ে টেনে বার করে। তাহলে এর মধ্যে কি হয়, উই লেগে যায়, সেগুলো ওরা যেন আইসক্রিম খাচ্ছে ওই রকমভাবে খেয়ে নেয়। তাহলে উইয়ের ঢিপি থেকে যেমন বের করে। আবার তোমরা এটা কুকুরের মধ্যেও দেখবে, বেড়ালের মধ্যেও দেখবে, শিম্পাঞ্জিরও আছে। ওদের শরীর টরীর খারাপ হলে ওরা কিন্তু লতা পাতা চেনে, ভেষজ উদ্ভিদ তুলে তুলে ওরা খেয়ে নেয়। কুকুর দেখবে ভেষজ উদ্ভিদ শুকিয়ে শুকিয়ে দেখে, সেগুলো পাতা চিবোয়। ওরা যখন বুঝতে পারে ওদের শরীর খারাপ হচ্ছে, ওরা কিন্তু এগুলো করে। আর একটা কাজ করে না, বাদামের খোলা ভেঙে খেতে পারে, বাদাম ছাড়িয়ে, মানুষ যেমন বাদাম ছাড়িয়ে খায়, ওরা একটা পাথর নিয়ে একটা পাথরের উপরে বাদাম রেখে মেরে মেরে ঠুকে ঠুকে বাদাম ছাড়িয়ে, বাদামগুলোকে বের করে খোলাটা ছাড়িয়ে বাদামগুলো খায়। ঠিক আছে? এছাড়া আর শেষ যেটা আমায় বলতে হবে সেটা হলো মৌমাছির অভিযোজন। মৌমাছিরও অভিযোজন দেখা যায়। মৌমাছি তোমরা জানো সামাজিক পতঙ্গ, তাই তো? ওরা একটা দলবদ্ধভাবে থাকে এবং একে অপরকে সিগন্যাল করে, সাহায্য করে, যে এই ওখানে খাবার আছে, চল নিয়ে আয়, আমি খোঁজ পেয়েছি। তো এরা কিভাবে দেখায় না, ডান্স করে। দুরকম ডান্স ওরা করে। ঠিক আছে? যদি 100 মিটারের ভেতরে ওরা খাদ্য পায় কি অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে ওরা রাউন্ড ডান্স করে, চক্রাকার নৃত্য, রাউন্ড ডান্স, বুঝেছ? আর যদি দেখে যে না 100 মিটার থেকে বেশি দূরত্বে, আর বেশ 150-200 মিটার দূরত্বে খাবারের সন্ধান, মানে মধু পাওয়া গেছে, ফুলের প্রচুর বাগান টাগান আছে, তখন যে ডান্সটা করে সেটাকে বলা হচ্ছে ওয়াগল ডান্স। ওয়াগল ডান্সে কীরকম, এরকম এরকম ইংরেজির 8-এর মতো, একবার এদিকে একবার এদিকে, এদিক এদিক, এরাম এরাম নড়তে থাকে, নাচতে থাকে। তখন বুঝে যায় যে ও আরও দূরে যেতে হবে, মৌমাছিরা সেই অনুযায়ী তারা উড়ে যায়। ঠিক আছে? এইভাবে আমি পুরো চ্যাপ্টারটা তোমাদের শর্টে আর এবং যতটা আছে পুরোটা দিয়েই পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবো। তোমাদের এই চ্যাপ্টার থেকে আঁকা শিখবে, হৃৎপিণ্ডের গঠন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই যে মাছের থেকে যে তোমার উভচর সরীসৃপ পাখি, এদের কিন্তু যে হৃৎপিণ্ডের গঠন আর ফুলকা খাজ, এই জায়গার আঁকাগুলো ইম্পর্টেন্ট, এইগুলো একটু প্র্যাকটিস করবে। এছাড়া তোমার উদ্ভিদ প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের নামগুলো, সমবৃত্তীয় সমসংস্থ অঙ্গগুলোর পার্থক্য, অপসারী অভিসারী ব্যক্তির তোমার পার্থক্য, এইগুলো পড়বে। তারপরে বিশেষ করে উটের যে আরবিসির অভিযোজন, আর শিম্পাঞ্জি গত বছর এসছে, তার আগের প্রতি বছরই দেখছি আসে, তো ইম্পর্টেন্ট তো বটেই। মাছ, পায়রা ইম্পর্টেন্ট, আর সুন্দরী গাছও প্রতি বছরই আসে। আর যেটা বলার সেটা হলো ল্যামার্কের তত্ত্ব আর ডারউইনের তত্ত্ব থেকে তুলে দেয়। যেমন ধরো তোমার অস্তিত্বের জন্য সংগ্রাম আলোচনা করো, তখন তোমাকে 3 রকমের সংগ্রাম, ধরো আমি তোমাকে এরমও বলতে পারি, আমি একটা জঙ্গলে গেছি সাম্প্রতিককালে যেখানে বন্যা হয়েছে, তা সেখানে তুমি কি কি ধরনের সংগ্রাম দেখবে? তাহলে সেখানে তুমি তো অন্তঃপ্রজাতি, মানে নিজেদের শিয়ালে শিয়ালে মারপিট হচ্ছে, দেখতেই পাও, তাহলে সেটা অন্তঃপ্রজাতি হচ্ছে। আবার বাঘে হরিণে মারপিট হচ্ছে, সেটা আন্তঃপ্রজাতি। আর বন্যা হয়েছে, কত প্রাণী মারা গেছে, ভেসে গেছে, উদ্ভিদ ভেসে গেছে, ওটা প্রকৃতির সাথে সংগ্রাম, এইগুলোও তোমরা দেখতে পাবে। তাহলে এই মানে এরকম উদাহরণ দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে। ঠিক আছে? তাছাড়া তোমাদের আর কি না, এই জায়গা থেকে যে কোনো শর্ট কোয়েশ্চেন মূলত আসে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখবে, বিজ্ঞানীদের নাম এবং 1 মার্ক কোয়েশ্চেনগুলো ভালো করে করবে। ঘোরা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটাকুনি আমি বলতে পারি। ঠিক আছে? আর তোমাদের যেটা আরও বলা যায় সেটা হলো, তোমাদের এখানে অনেক সময়
অঙ্গ সংস্থানগত অভিযোজন বলো, তখন তোমার দেখবে টপিকগুলোর ওপরে লেখা আছে যে ক্যাকটাস, মাছ, পায়রা এদের হলো অঙ্গের পরিবর্তন, তাহলে অঙ্গ সংস্থানগত তোমার অভিযোজন। আর ধরো যেমন ধরো তোমার শিম্পাঞ্জি, মৌমাছি এদের হলো ব্যবহারগত অভিযোজন। ঠিক আছে, এই রকমভাবে তোমাদের একদম টপিকের নাম ধরে প্রশ্ন করে দিতে পারে ডাইরেক্ট, সেটার জন্য একটুখানি নিজেদের তৈরি করবে। মোটামুটি আমি পুরোটাই বলেছি। এবারে তোমাদের যদি প্রশ্ন থাকে, যদি আজকে নাও করো, বই পড়ে দেখো, বইতে সব আছে। যদি না পারো, কোথাও আটকে যায়, অবশ্যই করে তোমরা বিশ্ব বাংলা সংবাদকে জানাবে, যাতে তারা আমাকে যা বললে আমি সেই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবো। আর আমাকে তোমাদের কাছে যেতে সাহায্য করেছে আমাকে বিশ্ব বাংলা সংবাদ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।